গণখুনি, শিশু হত্যাকারী, গুম, ক্রসফায়ার, আয়নাঘরের স্রষ্টা হাসিনাকে, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার উপর ক্রমাগত আঘাত করছে ভারত। এই নির্মম মানব সৃষ্ট বন্যা ভারতেরই হীন জঘন্য নীতির বহিঃপ্রকাশ। তাছাড়া আমরা আমাদের নিজের শক্তিতে ভারতের পোষা কুকুর গণখুনি হাসিনা ফ্যাসিস্ট সিস্টেমকে পরাজিত করে প্রকৃতপক্ষে ইন্ডিয়া আউট করে দিতে পারছি। ভারত তার প্রতিশোধ নিচ্ছে নানাভাবে। এই বন্যা ভারতের প্রতিহিংসা ছাড়া আর কিছু না। ভারতের এই জিঘাংসার দাঁত ভাঙা জবাব অবশ্যই আমরা দিতে পারি। অবশ্যই তার উপায় আমাদের হাতে আছে। কি জবাব দেবো এটা ভারত কল্পনা করতে পারতেছে না। এই এপিসোডের শেষে সেই আলাপটা করব। কিন্তু এই প্রফেসর ইউনূসের সরকার কি সেই পথে হাঁটতেছে? এই দেখেন প্রফেসর ইউনূসের এক উপদেষ্টা কি কইতেছে। আপনার সাথে যদি আপনার প্রতিবেশী রাষ্ট্রের চুক্তি নাও থাকে, তারপরেও আন্তর্জাতিক আইনের কিছু নীতি আছে, যেমন কারো ক্ষতি করতে পারবেন না, যেমন আপনি সহযোগিতা করবেন। এগুলোকে বলে নো হার্ম প্রিন্সিপাল, ইন্টারন্যাশনাল কোঅপারেশন প্রিন্সিপাল। আর ভারতের সাথে আমাদের তো কিছু নদী নিয়ে চুক্তি আছেই। সে প্রেক্ষিতে আমার উত্তর হবে যে হ্যাঁ, উজানের দেশের উপরে যারা উজানের দেশ, তাদের ভাটির দেশকে জানানোর কথা, যখন এরকম অস্বাভাবিক বৃষ্টিপাত হয় বা পানি ছেড়ে দেওয়ার দরকার হয়, আগে একটু জানিয়ে দিতে হয়। তাহলে একটু প্রস্তুতিটা রাখা যায়, অন্তত মানুষজনগুলোকে সরিয়ে নেওয়া যায়। আপনারা দেখেছেন যে গতকাল আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ভারতের হাই কমিশনের সাথে মিটিংয়ে বসেছিলেন, সেখানেও এই বিষয়টা উত্থাপিত হয়েছে। আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এইরকম অবস্থা ভবিষ্যতে যাতে আর না হয়, বাংলাদেশের মানুষের যেন অভিন্ন নদীকেন্দ্রিক এইরকম মনুষ্য সৃষ্ট সমস্যা হয়। প্রাকৃতিক যেটা, সেটা তার কারোর হাত নেই, কিন্তু আমরা যদি একটু আগে থেকে জানতে পারতাম, তাহলে আমাদের প্রস্তুতিটা একটু রাখতে পারতাম। তো সেটা মানুষের কারণে, না জানানোর কারণে যাতে আমাদের কোনো এরকম বড় সমস্যা না হয়, সে ব্যাপারে ভারতকে আমরা আমাদের প্রস্তাবনাগুলো জানাবো। ভারত 50 বছর ধরে পানি নিয়ে প্রতারণা করছে, আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করে নাই। এখন আমাদের বিশ্বাস করতে হবে যে তারা তাদের কৌশল বদলাবে। কারণ প্রমিত ভাষায়, শান্তিনিকেতনী ভাষায়, রবীন্দ্রসঙ্গীতের সুরে রেজওয়ানা তাদের কাছে সবিনয়ে আবেদন করতেছে। আমাদেরকে সেটা বিশ্বাস করে বসে বসে আঙুল চুষতে হবে, তাই না? বাংলাদেশ ভারত কূটনৈতিক রিলেশনের রিয়ালিটি, তার ইতিহাস সম্পর্কে জ্ঞানবিহীন এই সমস্ত অথর্ব, অরাজনৈতিক, ভীরু আর নির্বীর্য উপদেষ্টারা কার্যকর ব্যবস্থার দিকে না গিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপরে দায়িত্ব চাপাই দিয়ে পার পেতে চাইতেছেন। অথচ আমাদের হাতে খেলার শক্ত কার্ড আছে। ধরেন আজ সরকার ভারতের প্রতি এরকম নতজানু না হয়ে শহীদ আবু সাইদের মতো সাহস করে বুক চিতা তিস্তা প্রকল্প যদি চীনকে দেওয়ার সিদ্ধান্ত নিত, তাহলে আগামীকালই ভারত দৌড়ে আসতো, হাত জোর কইরা গ্যারান্টেড লিখে রাখতে পারেন। কিন্তু এইসব অথর্ব, ভীরু, অরাজনৈতিক, কাপুরুষ উপদেষ্টা পরিষদ পরিবৃত হইয়া প্রফেসর ইউনূস আমাদের শক্ত কার্ডকে ব্যবহার করতে পারবেন কিনা তা নিয়ে আমার সংশয় বাড়তেছে। আমি শঙ্কিত যে 1-11 প্রবেশকারীদের হাতে সরকার ক্রমান্বয়ে হয়ে পড়ছে 1-11 দ্বিতীয় সংস্করণ। এটা বাংলাদেশ 2.0 না হইয়া ক্রমাগত 111 2.0 হইতেছে। দেখেন ডিজিএফ এর বট বাহিনী কিভাবে প্রফেসর ইউনূসের সরকারের সমালোচনা করলে ঝাঁপায় পড়তেছে আমার প্রোফাইলে আইসা। এটা তো প্রফেসর ইউনূসকে জবাব দিতে হবে যে ডিজিএফ এর বট বাহিনী কিভাবে এখনো কার্যকর থাকে। এ দেখেন কপি পেস্ট কইরা কমেন্ট করতেছে প্রফেসর ইউনূসের পক্ষে। হ্যাঁ, আমাদের ট্যাক্সের টাকায় প্রফেসর ইউনূস কি জানে ডিজিএফ এর বট বাহিনী কি এবং তারা কিভাবে আমাদের উপর অত্যাচার করছে? ডিজিএফ এর বট বাহিনীর উপর প্রফেসর ইউনূসকে ভরসা করতে হচ্ছে এখন। এই অবস্থায় ছাত্র জনতা তাদের ক্ষমতায় বসাইছে, তাদেরকে দুর্বল আন্দোলন চালাই যেতে হবে ভারতের প্রতি নতজানু আচরণ চিরতরে খতম করার লক্ষ্যে। তিস্তাবাদ নির্মাণে চীনের প্রস্তাব গ্রহণ করার জন্য তীব্র চাপ সৃষ্টি করতে হবে এই সরকারের উপরে। আমি আনন্দিত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের ছাত্ররা আওয়াজ তুলছে, বন্যায় যদি মানুষ মরে 7 সিস্টার্স থাকবে না রে। শুনেন। আমরা এই স্লোগানের তাৎপর্য ব্যাখ্যা করব এই এপিসোডের শেষের দিকে। আর এই উপদেষ্টারা যারা এই ছাত্রদের রক্ত মারায় ক্ষমতা উপভোগ করতে আসছে, তারা মিনমিন করে কথা বলে। আমি বলতেছি না যে এটা বিপ্লবী সরকার হয় নাই। বিপ্লব বানান করতে পারবে কি দেখেন, পারবে জিজ্ঞেস করেন। যাই হোক, তিস্তাবাদ কি এই জিনিসটা একটু জানি। এইটা প্রকৃতপক্ষে একটা রিজার্ভার বা জলাধার। এতে বর্ষা মৌসুমে পানি সংগৃহীত হবে এবং সারা বছর ধরে সেই পানি তিস্তা নদীর নিম্নভাগে প্রবাহিত করা হবে আস্তে আস্তে। এই পানি ব্যবস্থাপনা শুকনো মৌসুমে পানি প্রাপ্তি এবং নদীর নাব্যতা নিশ্চিত করবে।
এটা আমার মনে হয় বাদ আর জলাধার নিয়ে কেউ কেউ বিভ্রান্তিতে আছে বা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখতেছি কেউ কেউ বলতেছেন বাদ দিলে তা কেবল পানি আটকাবে, কিন্তু সেই পানি ভারত ফেরত পাঠায় সেই দেশকে ভাষায় দেওয়া যাবে না, এখানে ভারতকে ভাষায় দেওয়ার কথা উঠতেছে না। এইটা পাগলামি। আমরা বলছি জলাধার বা রিজার্ভারের মাধ্যমে পানি ব্যবস্থাপনার কথা। তিস্তা প্রকল্পের উদ্দেশ্যই তাই। এইরকম একটা প্রকল্প বন্যা রোধে কিভাবে কাজ করে সেটা চীনের বিশাল 3 গর্জেস প্রজেক্ট দিয়ে বোঝা যায়। এই বিষয়ে জার্নাল অফ হাইড্রোলজিতে একটা অনুসন্ধানী নিবন্ধ প্রকাশ করছিল। এইটা এই ধরনের বিষয় খুবই অথরিটেটিভ একটা প্রকাশনা। এটার লিংক কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, আগ্রহীরা যেন পড়তে পারেন। এই আর্টিকেলের কনক্লুশন হচ্ছে ইংরেজিতে, তো ইংরেজি যখন লিখেছে তাহলে ঠিকই লিখেছে, তাই না? তবে বাংলা হইতেছে যে এই বাঁধ বন্যা রোধ বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বিশাল অর্থনৈতিক এবং সামাজিক অবদান রাখছে। এটা কিন্তু চাইনিজ প্রোপাগান্ডা না, এটা একটা মর্যাদাশীল আন্তর্জাতিক জার্নালের কথা। চীন এই 3 গর্জেস প্রজেক্ট করছিল বন্যার প্রকোপ থেকে রক্ষা পেতে, আমরাও তাই চাই। সেই সাথে পানিকে ব্যবহার করে ভারত যাতে আমাদেরকে তার ইচ্ছাধীন রাখতে না পারে, হাসিনা টাইপের ফ্যাসিস্ট সরকারকে আমাদের উপর আবার চাপাই দিতে না পারে এবং আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে আঘাত করতে না পারে, আমরা সেটাও চাই। দিল্লি দাসী গণখুনি হাসিনা সংসদে দ্বারা বলছিল যে সে চীনের কাছে এই প্রকল্পের জন্য টাকা চাইছে, কিন্তু এরপরে ভারতের পায়ে প্রকল্প বিসর্জন দিচ্ছে। তা সত্ত্বেও প্রকল্পটা করা হবে সেই মর্মে সরকারি সিদ্ধান্ত এখনো বহাল আছে। এই সরকারকে যেটা করতে হবে, প্রফেসর ইউনূসের সরকারকে, তা হইল ভারতের খপ্পর থেকে প্রকল্পটি উদ্ধার করিয়া চীনকে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া। নীতিগত সিদ্ধান্ত এই কারণে বলতেছি যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এই প্রকল্প পরীক্ষিত এক্সপার্টদের দিয়ে পর্যালোচনা করে নিতে হবে, যাতে করে ডিজাইন, ঋণের পরিমাণ, শর্ত, বাস্তবায়নের সময়সীমা ইত্যাদি আমাদের স্বার্থের অনুকূলে হয় এবং এর এই যে অর্থনৈতিক, সামাজিক, পরিবেশগত যে প্রতিক্রিয়া সেটাকে মিনিমাইজ করা যায়। মোট কথা, এই প্রকল্পের স্বচ্ছতা এবং আমাদের স্বার্থ পূর্ণ নিশ্চিত করেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। এছাড়া আমরা চাই যে প্রকল্প শেষে অন্যান্য চীনা প্রকল্পের মতো চীনা সরকার আমাদের হাতে প্রকল্পের কাজ বুঝাইতে চলে যাবে। এটা কেন কইতেছি, কারণ ভারত বিভিন্নভাবে প্রচারণা চালিয়েছে যে প্রকল্পের মাধ্যমে চীনারা নাকি চিকেন নেকের কাছে আইসা গাইডা বসবে, এতে নাকি তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে। আমরা জানি এটা ভারতের একটা সুতা। চীনারা আমাদের দেশে কোনো প্রকল্প শেষ করে থাকে যায় না, ইন্ডিয়া থাকছে, রামপালে আছে, কয়লা বিদ্যুৎ কেন্দ্রের এমডি পর্যন্ত ইন্ডিয়ান, ওইখানে শত শত ইন্ডিয়ান আছে। ভারত এই ধোয়া তোলার আসল কারণ হইলো এই ধরনের প্রকল্পের মাধ্যমে আমরা যেন পানি নিয়ে ভারতের উপরে নির্ভরশীলতা কাটায় না উঠতে পারি। এটা আমাদের দ্বিপাক্ষিক রিলেশনের আমাদের বিরুদ্ধে ভারতের একটা বিশাল লিভারেজ বা অ্যাডভান্টেজ, যেটা তারা ব্যবহার করছে বারে বারে। এই জন্য ভারত যাতে এই ধরনের সুতা তুলতে না পারে আমরা তা নিশ্চিত করব। তিস্তা প্রকল্প চীনকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই। এটা কেবল বন্যা রোধ এবং সারা বছর পানি প্রাপ্তির বিষয় না, এটা ভারতের উপরে এতকাল পানির জন্য যে নির্ভরশীলতা সেটাকে খতম করার বিষয়। এই কাজে ব্যর্থতার মানে হইল হাজারো শহীদের প্রাণদান নিষ্ফল হওয়া। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার উপরে আধিপত্যবাদী ভারতের আগ্রাসী কালো হাত জিআই রেখে আমরা কোনো অবস্থাতেই তা হতে দেব না। আমি তাই ছাত্র জনতাকে আহ্বান করব, আপনারা তিস্তা প্রকল্প চীনকে যাতে নীতিগতভাবে দেওয়া হয় সেই সিদ্ধান্ত নিতে সরকারের উপর তীব্র চাপ সৃষ্টি করেন। এই সরকারের 1-11 গ্রুপের বাইরেও অনেক উপদেষ্টা আছেন যারা এর সমর্থন করবেন বলে আমি বিশ্বাস করি। তাদের হাত এবং প্রধান উপদেষ্টার হাত শক্তিশালী করেন, যাতে ভারত এবং তাদের দেশীয় এজেন্টদের সমস্ত বাধা অতিক্রম করে তারা এই সাহসী সিদ্ধান্ত নিতে পারে। পানি কেন আমাদের জন্য জরুরি, নদী কেন আমাদের জন্য জরুরি, আসেন এই আলাপটা করি। বাংলাদেশের এই জমিন তৈরি করছে শিরা উপশিরার মতো বয়ে যাওয়া নদ নদী, তারা জলের সাথে বয়ে আনছে পলিকণা, এবং পলিকণা জমে জমে তৈরি হয়েছে আমাদের পায়ের নিচের মাটি, বদ্বীপ বাংলাদেশ। এই দেশের বিশাল সবুজে যে প্রকৃতি এবং প্রাণের সমারোহ, সেই সমস্ত আয়োজন নিশ্চিত হয় পানির বিপুল প্রবাহে। পানি এবং প্রাণের এক অবিচ্ছেদ্য মানিকজোড়। পুরা দক্ষিণ এশিয়ার প্রতিবেশ এবং প্রাণ ব্যবস্থা